প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি নিপা দেবনাথ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দাসের বাজার আদর্শ কলেজ, বড়লেখা। আমরা গতদিন আলোচনা করেছিলাম দ্বিতীয় পত্র। আজকেও আলোচনা করব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ, যে চ্যাপ্টারের নাম ছিল বিপণনের পরিবেশ। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম বিপণনের পরিবেশ, বিপণন পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশের উপাদান ও বিপণনে এর প্রভাব নিয়ে। আজকে আমরা আলোচনা করব সামষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশের উপাদান ও বিপণনে এর প্রভাব, বাংলাদেশে বিপণন পরিবেশ। তো আজকে আমরা সামষ্টিক পরিবেশ কি সেটা আগে জানবো। যেসব পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। যে পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয় কিন্তু, সেটা হচ্ছে পরোক্ষভাবে প্রভাবিত করে, সেটাই হচ্ছে বিপণনের সামষ্টিক পরিবেশ। তো এই সংজ্ঞা থেকে আমরা কি জানলাম যে বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে কি সামষ্টিক পরিবেশ। তারপর হচ্ছে এর উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য। আমরা গত ক্লাসেও বারবার বলেছিলাম যে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য এবং ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য। সেটা কিন্তু পার্থক্যের মতোই, তোমরা খুব ভালোভাবে সেটা খেয়াল করবে। এই পরিবেশের প্রভাব সমগ্র ব্যষ্টিক পরিবেশের উপর বিদ্যমান। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানিকে প্রভাবিত করে বা বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে, আর এর উপাদান হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান কাকে প্রভাবিত করে? ব্যষ্টিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। এই পার্থক্য খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যক্ষভাবে যে উপাদানগুলো প্রভাবিত করে বা যে পরিবেশ কোম্পানিকে প্রভাবিত করে সেটা হচ্ছে ব্যষ্টিক, এবং পরোক্ষভাবে যা প্রভাবিত করে সেটা হচ্ছে সামষ্টিক। সামষ্টিকটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, ব্যষ্টিকটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে এবং ব্যষ্টিক পরিবেশ কোম্পানিকে প্রভাবিত করে প্রত্যক্ষভাবে। তো আমরা সামষ্টিক পরিবেশ সম্পর্কে জানলাম। এখন জানবো সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ ও বিপণনে এর প্রভাব সম্পর্কে। তো উপাদানগুলো কিন্তু আমরা গতদিন ক্লাসে বুঝেছিলাম, পড়েছিলাম নামগুলো। আজকে এর প্রভাব এবং বিপণনে এর প্রভাব নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনগুলো আমরা খুব ভালো করে জানি, এখানে দেওয়া আছে দেখো। জলবায়ু, আবহাওয়া, নদী, প্রাণী, বন জঙ্গল, ভূমণ্ডল ইত্যাদি উপাদানের সমন্বয়ে এ পরিবেশ গঠিত। এ পরিবেশের ভিন্নতায় দেশের জনগণের মধ্যে ভোগের ও চাহিদার ভিন্নতা দেখা যায়। প্রাকৃতিক পরিবেশের ভিন্নতায় কিন্তু দেশের জনগণের মধ্যে ভিন্নতার চাহিদার ভিন্নতা দেখা যায়। আবার এই পরিবেশ অনুকূলে থাকলে কাঁচামাল সহজলভ্য হয়। তো একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো, প্রাকৃতিক পরিবেশ যদি ধরো আমাদের যে দেশ, এই দেশ মৌসুম আবহাওয়ার দেশ, আমরা সব ধরনের শাকসবজি পাচ্ছি, সব ধরনের খাবার খাচ্ছি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু শীত প্রধান দেশের খাবার কিন্তু একটু আলাদা, গরম প্রধান দেশের খাবার আর একটু আলাদা। তাই প্রাকৃতিক পরিবেশের আবার পোশাক আশাকের দিক দিয়েও আমরা সব ধরনের পোশাক করতে পারি, কিন্তু শীত মৌসুমে বেশিরভাগ সময় তারা শীতের কাপড় পরতে হয়। গরম এলাকা সেগুলাতে কিন্তু তারা এয়ার কন্ডিশন, মানে পোশাকের যে তাদের ওইগুলা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলা তাদেরকে ঠান্ডা রাখতে পারে। তাই চাহিদার পরিবর্তন দেখা যায়। অর্থনৈতিক পরিবেশ, মূলজাতীয় উৎপাদন, মুদ্রাস্ফীতির হার, সুদের হার, ঋণের সহজলভ্যতা, উৎপাদনশীলতা এসব উপাদানের সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত। তো মুদ্রাস্ফীতি, এখানে যে একটা কথা আছে সেটা কি আমরা আগে জানবো। সেটা যদি না বুঝি, এগুলার যে পয়েন্টগুলো আছে এগুলো যদি না জানি তাহলে কিন্তু হবে না। মুদ্রাস্ফীতি হচ্ছে, ধরো একটা পণ্যের মূল্য যা আমরা আগে যে দামে কিনতাম, বর্তমানে কিনতে গেলে দাম পরিবর্তনের কারণে, মানে ওই পণ্যটার আন্তর্জাতিক হোক বা আন্তর্জাতিক মানের দামের পরিবর্তনের কারণে
যদি আমরা এই দেশ থেকে আমাদের মুদ্রায় কিনতে গেলে বেশি পরিমাণ মুদ্রা খরচ করতে হয়, তাহলে তাকে মুদ্রাস্ফীতি বলে। বা আমাদের আগে যে মুদ্রায় আমরা কিনতাম সেই মুদ্রা যদি কিনি কিন্তু পরিমাণে যদি দ্রব্যটা আমরা কম পাই, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। সুদের হার সেটা আমরা জানি কি, ঋণের সহজলভ্যতা, যে কোনো কোম্পানি বা যে কোনো যেগুলো আমাদেরকে অর্থ সহযোগিতা করে সেইগুলোকে আমরা ঋণের সহজলভ্য, মানে ঋণ যাতে সহজে পাই সেই জিনিসটা বলছে। উৎপাদনশীলতা, এইসব উপাদানের সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশটা গঠিত হয়। বাজারে জনগণ পণ্য ক্রয় ক্ষমতা সম্পন্ন থাকতে হবে। একটা বাজারে যদি জনগণ পণ্য ক্রয় ক্ষমতা সম্পন্ন না থাকে তাহলে পণ্য কে কিনবে? বাজারে জনগণ পণ্য ক্রয় ক্ষমতা সম্পন্ন থাকতে হবে, আর তাই অর্থনৈতিক উপাদান ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয় ধাঁচকে প্রভাবিত করে। অর্থনৈতিক উপাদান একটা ভোক্তার কাকে কাকে বা কি কি জিনিসকে প্রভাবিত করে? ক্রয় ক্ষমতা এবং ব্যয় ধাঁচকে প্রভাবিত করে। প্রযুক্তিগত পরিবেশ, ওইসব উপাদানের সমষ্টি যার মাধ্যমে প্রযুক্তি প্রভাবিত হয়ে নতুন পণ্য উৎপাদন করে এবং পণ্য ও সেবা ভোগের সুযোগ তৈরি করে দেয়। প্রযুক্তি আমাদের কাছে বারবার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে, নতুন নতুন বিভিন্ন জিনিস নিয়ে আসে, নতুন নতুন, যেমন একটা ফোনের দেখো, এই মডেলের একটা ফোন আছে, কিছুদিন পর বা নতুন একটা বছরে তারা নতুন একটি মডেলের ফোন নিয়ে আসলো, সেটাতে আর একটু বাড়তি সুযোগ। তো এই যে নতুন পণ্যগুলো আমরা ভোগ করার সুযোগ পাচ্ছি কার কাছ থেকে? বিপণন পদ্ধতির কাছ থেকে। এরপরে হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সরকারি নিয়মনীতি, সরকারি সংস্থা ও আইন কানুন এবং প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমন্বয় হলো রাজনৈতিক পরিবেশের উপাদান। রাজনৈতিক পরিবেশের উপাদান সম্পর্কে আমরা বুঝলাম। সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সব উপাদান যা সমাজের মৌলিক যে মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, জনসাধারণ এবং আচরণকে প্রভাবিত করে। মানুষের এই যে বিষয়গুলো, এগুলাকে কোন পরিবেশ প্রভাবিত করে? সাংস্কৃতিক পরিবেশ। জনগোষ্ঠীগত পরিবেশ, জনগোষ্ঠীগত পরিবেশ হচ্ছে জনসংখ্যার সংখ্যা, আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা এবং অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয়ে জনগোষ্ঠীগত পরিবেশ গঠিত হয়। দেশের জনগণকে কেন্দ্র করে বাজারের সৃষ্টি হয়। একটি দেশের জনগণকে কেন্দ্র করেই কিন্তু বাজারের সৃষ্টি হয়। সব অঞ্চলের মানুষের আচরণ, রুচি এর উপর নির্ভর করে বিপণন করতে হয়। যেমন ধরো আমাদের দেশে আমাদের যে ধরনের রুচি আছে কাপড় চোপড়, যেমন আমাদের দেশে কাপড় চোপড়ে আমরা শাড়ি পছন্দ করি, বাঙালিরা আমরা শাড়ি পছন্দ করি, কিন্তু ইউরোপে মানুষ শাড়ি পরে না। এখন এই বিপণন ব্যবস্থা যদি আমাদেরকে কেন্দ্র করে যদি ইউরোপে শাড়ি নিয়ে যায়, তাহলে তাদের প্রোডাক্ট বিক্রি হবে না। ওই দেশের মানুষের পছন্দ অনুযায়ী, ওই অঞ্চলের মানুষের পছন্দ অনুযায়ী ওদেরকে কাপড় চোপড় বিক্রি করতে হয় বা বিপণন ব্যবস্থা, বিপণন কার্যক্রম চালাতে হয়। এখন হচ্ছে বাংলাদেশের বিপণন পরিবেশ, লাস্ট পয়েন্ট এটা। বাংলাদেশের বিপণন পরিবেশের কিছু পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে ব্যবস্থাপনাগত দক্ষতা, কাঁচামাল ও উপকরণের সহজলভ্যতা, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনসংখ্যাগত বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, রাজনৈতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এখন এই পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ব্যবস্থাপনাগত দক্ষতা। এখানে কি আছে দেখি আমরা। বাংলাদেশে দক্ষ এবং অভিজ্ঞ বিপণন ব্যবস্থাপনার অগ্রগতি হচ্ছে না, কারণ বাংলাদেশে দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপক অভাব আছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উপযুক্ত বা যোগ্যতা সম্পন্ন করতে হবে, সেটা আমাদের বাংলাদেশে যে বিপণন যে প্রতিষ্ঠানগুলো আছে ওদের দায়িত্ব। এজন্য বিপণনকারীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বর্তমানে বিশ্বব্যাপী ব্যবসা শিক্ষার প্রসারের কারণে বিপণন ব্যবস্থাপনার অগ্রগতি হচ্ছে, যেটা বাংলাদেশেও হচ্ছে। ব্যবসা শিক্ষার অগ্রগতি যত হচ্ছে তত বেশি কিন্তু বিপণন ব্যবস্থাপনার অগ্রগতি হচ্ছে। কাঁচামাল ও উপকরণের সহজলভ্যতা। বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, এজন্য বাংলাদেশে কৃষির কাঁচামালের পর্যাপ্ততা আছে।
কৃষি কাঁচামালের অভাব না হলেও শিল্প সহ অন্যান্য যে উপকরণ আছে সেগুলোর কিন্তু কাঁচামালের অভাব বাংলাদেশে আছে। বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, বাংলাদেশে পাইকারি, খুচরা সহ আরও মধ্যস্থ ব্যবসায়ী যেমন ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, এদের কিন্তু প্রভাব বাংলাদেশে বাড়ছে। এক্ষেত্রে একটি উৎপাদিত পণ্য বিভিন্ন স্তর অতিক্রম করে তারপর চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে। বিভিন্ন স্তর বলতে উৎপাদনকারীরা উৎপাদন করলো, তারপর বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীর হাত ঘুরে কিন্তু একজন চূড়ান্ত ভোক্তার কাছে প্রোডাক্টটা পৌঁছে। ফলে মানুষ উচ্চ মূল্য দিয়ে পণ্য কেনে। কিভাবে উচ্চ মূল্য দিয়ে পণ্য কেনে? উৎপাদক কোম্পানি যে দামে প্রোডাক্টটা দিল বা যে দাম তারা নির্ধারণ করলো, সে দামে কিন্তু একজন মধ্যস্থ পাইকারি ব্যবসায়ী কিনে আনলো। তার কাছ থেকে পাইকারি ব্যবসার লাভ সহ উৎপাদিত যে মূল্য, সেই মূল্যর সাথে এই পাইকারি ব্যবসায়ীর যে লাভ, সেটা সংযোজিত হয়ে যে মূল্যটা হলো, সেটা দিয়ে খুচরা ব্যবসায়ী কিনলো এবং একটা কোম্পানির উৎপাদিত পণ্য মূল্য, তারপর পাইকারি মূল্য, তারপর খুচরার মূল্যের যে লাভটা, তাদের প্রফিটটা, সেই সব কিছু সংযোজিত হয়ে যে মূল্যটা হয়, সেটা দিয়ে একটা ভোক্তা পণ্যটা কিনে। তাহলে দেখো, দুইটা ধাপ কিন্তু এখানে পেয়েই গেল। এই দুইটা ধাপ যদি অতিক্রম করে একটা পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে, তাহলে দাম তো একটু বাড়বেই। তাই ভোক্তারা কি উচ্চ মূল্যে একটা পণ্য কিনতে বাধ্য হয় অনেকটা। তবে অনেক মধ্যস্থ ব্যবসায়ী এখন ক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন করে বিপণনের অগ্রগতি করছে। এই যে সুসম্পর্ক স্থাপন করলো, তাতে তারা একটু কম দামে পণ্যটা তাদের ক্রেতার সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য একটু কম দামে বা একটু ব্যালেন্স রেখে পণ্যের দামটা দিয়ে তারা প্রোডাক্টটা বিক্রি করলো। এজন্য কিছু ক্ষেত্রে ক্রেতারা একটু লাভবান হতে পারে। তারপর হচ্ছে ক্রেতা সাধারণ। বাংলাদেশের ক্রেতা অন্য দেশের ক্রেতা থেকে আলাদা। বাংলাদেশের ক্রেতারা কিন্তু অন্য দেশের ক্রেতা থেকে আলাদা। কিভাবে? কারণ এরা পণ্য মূল্য অতিমাত্রায় সংবেদনশীল। একটা পণ্যের মূল্যে বাংলাদেশি নাগরিক যারা আছে বা বাংলাদেশের মানুষ, আমি নিজেও অতিমাত্রায় সংবেদনশীল। বেশি দাম হলে পণ্যটা না কেনার চেষ্টা করি। তারা পণ্যের মান যাচাই বাছাই করে না। একটা পণ্যের মান কিন্তু কোনো বাঙালি সঠিকভাবে যাচাই বাছাই করে না, কিন্তু তারা আবার কম দামে পণ্য কিনতে চায়। সেটাই হচ্ছে বাঙালিদের স্বভাব। এজন্য বাংলাদেশের ক্রেতাদেরকে অন্য দেশের ক্রেতা থেকে আলাদা বলা হচ্ছে। তারপর হচ্ছে প্রতিযোগী। এদেশের প্রতিষ্ঠানগুলো কোনো সুস্থ প্রতিযোগিতা করে না। আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কিন্তু কোনো সুস্থ প্রতিযোগিতা করে না। এরা কোনো রকম একটা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে বাজারে টিকিয়ে রাখতে চায়। জনসংখ্যাগত বৈশিষ্ট্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের রুচি, অর্থব্যয়ের ইচ্ছা আলাদা আলাদা। প্রত্যেক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের মানুষের কিন্তু এই রুচি এবং অর্থব্যয়ের ইচ্ছা এক হয় না, আলাদা আলাদা হয়। তবে জনসংখ্যা বাড়ার কারণে এখন বিপণন পারিবারিক জীবনের যে পরিবর্তন এনে দেওয়ার চেষ্টা করছে। এই বিপণন ব্যবস্থা জনসংখ্যা বাড়ছে, আবার বিপণন ব্যবস্থাও তাদের এই জনসংখ্যার বাড়ার সাথে সাথে ব্যালেন্স মিলিয়ে তাদেরও বিভিন্ন পদ্ধতি অনুসরণ করছে। সেজন্য তারা কি করছে? পারিবারিক জীবনে কিন্তু একটা পরিবর্তন এনে দেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের মানুষ ততটাও কিন্তু সচ্ছল নয়। বাংলাদেশের পুরো মানুষও কিন্তু ততটা সচ্ছল নয়। হ্যাঁ, সচ্ছল যাদেরকে আমরা বলবো, যারা উচ্চবিত্ত, যেমন 40%, বাকি 60% কিন্তু আমরা অতটাও সচ্ছল নয়। মুদ্রাস্ফীতি, মূল্যস্তর, এগুলোর জন্য বিপণনে বাধা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় অনেকটা বিপণনে অগ্রগতি বর্তমানে হচ্ছে এখন। তারপর হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশ মৌসুম আবহাওয়ার দেশ, সেটা আমরা জানি। কিন্তু এই মৌসুম আবহাওয়ার দেশ হওয়া সত্ত্বেও কাঁচামালের ঘাটতি, পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় আমাদের আমদানির উপর বেশিরভাগ সময় নির্ভর করে থাকতে হয়। তারপর হচ্ছে প্রযুক্তিগত বৈশিষ্ট্য। আমাদের দেশের বিপণনকারীকে প্রযুক্তির সুবিধা বিবেচনা করার পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
এর ক্ষতিকর দিকগুলো খেয়াল যদি না রাখে তাহলে বাঙালিরা কিন্তু ক্ষতির দিকেই বেশি অগ্রসর হয়। তাই বিপণনকারীদের এই যে নতুন নতুন প্রযুক্তি আসছে সেগুলো বাজারে ছেড়ে দেওয়ার আগে এর ক্ষতিকর দিকগুলো কিন্তু বিবেচনা আগে করতে হবে, যেটা বাঙালিদের জন্য উপযোগী বা যে অঞ্চলের সাথে যেটা উপযোগী সেভাবে এটা সরবরাহ করা উচিত বা বিপণন কার্যক্রম করা উচিত। তারপর হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য। সরকারি আইন কানুন মেনে এখানে বিপণন করতে হয়। প্রত্যেকটা দেশে সরকারি আইন কানুন যেগুলো আছে সেগুলো মেনে কিন্তু তাদের বিপণন কার্যক্রম করতে হয়। অনেক সময় তারা এগুলা মানে না, সেটাই হচ্ছে বিপণনকারীর একটা সমস্যা। বিএসটিআই এর সকল আইন মানা এদের কর্তব্য। যেমন বাংলাদেশে বিএসটিআই, ইন্ডিয়াতে আইএসটিআই, এরকম প্রত্যেকটা দেশের একটা জাতীয় সংস্থা আছে যে সংস্থা এই বিপণন কার্যক্রমকে বা মান ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের মানে পণ্যের মান যাচাই করে, সেগুলো কিন্তু এই বিএসটিআই বা যে দেশের জাতীয় যে সংস্থা আছে ওগুলা কিন্তু সেটা দেখাশোনা করে। এদের যে কিছু নিয়মাবলী আছে সেগুলা মানা কিন্তু এই বিপণনকারীর কর্তব্য, কিন্তু অনেক সময় সেটা তারা মানে না, সেটা যার জন্য একটা কোম্পানি বাজারে টিকে থাকতে বেশি দিন পারে না। সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এদেশে বিভিন্ন গোত্রের বিভিন্ন গোষ্ঠীর মানুষ বাস করে, ফলে তাদের পছন্দ অপছন্দ, কাপড় ব্যবহারের ধরন এবং অন্যান্য অনেক বিষয় আছে যেগুলোর সাথে একটার সাথে আরেকটার ব্যাপক পার্থক্য আছে। এইসব বা এগুলো বিবেচনা করে এদেশে বিপণন করতে হয়। এই যে আমরা এক ধরনের পোশাক পরি, মণিপুরিরা আরেক ধরনের পোশাক পরে, চাকমারা আরেক ধরনের পোশাক পরে, এই সব কিছু কিন্তু বিবেচনা করে তারপর বিপণন ব্যবস্থা করতে হয়। আবার আরেকটা জিনিস, মুসলমানরা বুরকা পরে, তো একটা বুরকার যদি নতুন নতুন ডিজাইন নিয়ে আসে তাহলে সেটা বেশি বিক্রি হবে। শাড়ির যদি নতুন আপডেট আমরা যেটা খুঁজি, এখন বাঙালিরা কিন্তু আপডেটের উপর নির্ভরশীল, নতুন কিছু আসলো সেটাই কিনে, হ্যাঁ অনেক শৌখিন হয়েছে, সেটা কিন্তু বিপণনের জন্যই সম্ভব হয়েছে এদের এই পরিবর্তন। তো এই সব কিছু মাথায় রেখে বাংলাদেশে বিপণন ব্যবস্থা করতে হয়, আর তাতেই কিন্তু যত মানে বাংলাদেশের মানুষকে যত প্রভাবিত করতে পারবে তত বাংলাদেশে সেটা টিকে থাকতে পারবে। আচ্ছা, তো আমরা এই ক্লাস সম্পর্কে মোটামুটি বুঝলাম। তো আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আমি আগামী ক্লাসে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।